বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নিন। আজ কবি অলোকরঞ্জন দাশগুপ্তর জন্মদিন। আমি জানতাম না, আমি ফেসবুক থেকেই জানলাম আমার বন্ধুদের লেখা থেকে। কবি অলোকরঞ্জন দাশগুপ্ত বা অলোকরঞ্জন দাশগুপ্ত বলবো, আমার জীবনে দেখা তিনি প্রথম কবি। কোনো কবিকে তার আগে না সমর সেনকে দেখেছি, যদিও তার কথা শুনেছি অনেক, বাবার কাছে, মার কাছে, বিশেষ করে বাবার বন্ধু। তা ধন্যবাদ দীপান্বিতা, ধন্যবাদ সৌমি। তা কিন্তু সমরবাবুকে দেখেছি তারপরে। অলোকরঞ্জন দাশগুপ্তকে দেখেছি, উনি আমাদের শিক্ষক ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আমি 1966 সালে, ধন্যবাদ অর্ণব, 1966 সালে আমি হায়ার সেকেন্ডারি দিয়ে পাশ করে আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। তা আমার ইচ্ছে ছিল ফিজিক্স নিয়ে পড়া, বুঝলেন, কিন্তু একাধিক কারণে একজন আমার স্কুলের শিক্ষকের পীড়াপিড়িতে এবং আমার বাবা তার কথা শুনে খুব মেতে উঠলেন। আমি ইংরেজি সাহিত্য, যেটা আমার পড়াটা একেবারেই ঠিক হয়নি, পড়তে যাদবপুরে ঢুকি। তার চেয়ে আমার বাংলা সাহিত্য পড়া উচিত ছিল। তা ইংরেজি সাহিত্য। আর অলোকরঞ্জন দাশগুপ্ত ওই আমাদের আর্টস কলেজেই পড়াতেন, বাংলা বিভাগে, এবং তিনি আমাদের পথের সঞ্চয় পড়াতেন রবীন্দ্রনাথের। এই একই সঙ্গে আবার আমরা ওকে স্যার বলতাম, এখনো দেখালে স্যারই বলি, অনেকে অলোকদা বলেন, তা আমার মধ্যে স্যার বেরিয়ে যায়। তা আমার বাবার সুধীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার বিশেষ পরিচয় ছিল, এবং বাবা 55 সালে কটক থেকে যখন এখানে এলেন, এসে প্রথমে যোগ দিয়েছিলেন আকাশবাণী কলকাতার সঙ্গীত বিভাগে, তার তিনি অধ্যক্ষ ছিলেন। তারপর তিনি কালক্রমে ইংরেজি কথিকা, বাংলা কথিকা বিভাগে যান, এবং এই বাংলা কথিকা বিভাগেই থাকাকালে তার সঙ্গে নানান সাহিত্যের মানুষদের আলাপ পরিচয় হয়, কেন তার বাবার মানে সুধীন্দ্রনাথের টকার ছিলেন তারা। তাদেরই একজন ছিলেন অলোকরঞ্জন। আমাদের বাড়িতে একটা কুকুর ছিল, সেই কুকুরটিকে কুকুরও বলতে পারেন, যা ইচ্ছে তাই বলতে পারেন। খুবই তিনি একটি স্পয়েলড ব্যক্তি, আপন মনে থাকতেন, এবং আমার মার, তাঁর নয়নের মনে ছিলেন আমার মাতৃদেবী উমা।
আমার মা ভীষণ তাকে নিয়ে থাকতেন। তা আমার মনে আছে অলোক রঞ্জন আমাদের বাড়িতে একদিন এলেন, তখন আমরা এসআরদার শোটে থাকি। এসে মাকে দেখেই নমস্কার করে বললেন যে আপনার সারমেয় প্রীতির কথা অনেক শুনেছি। বা সুধীন্দ্রনাথের কাছেই শুনেছেন নিশ্চয়ই, যে আপনার সারমেয় প্রীতির কথা অনেক শুনেছি। অলোক রঞ্জনের বাংলা ছিল প্রসিদ্ধ, মানে বাংলা কথা বলা, এখনও নিশ্চয়ই তাই, খুবই। তা এরকম হতো যে আমরা এটা শুনছি যে ইংরেজি বিভাগে ডক্টর শিশির চট্টোপাধ্যায় অলোক রঞ্জন কিছু একটা বলছেন, আমরা শুনছি একটু একটু দূর থেকে, তফাৎ থেকে, দুজনকেই দেখছি আর শুনছি। একটু শোনার পরেই শিশিরবাবু বললেন, অলোক এবারে বাংলায় বলো। কথা কিন্তু তিনি বাংলাতেই বলছিলেন, এবারে বাংলায় বলো। তা পারতপক্ষে বাংলা বলতে বলতে অন্য কোনো ভাষা বলতেন না। এটা আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো আমাদের শুনেছি, আলাপন বাবু নাকি ওই রকম। তা অলোক রঞ্জন আমাদের যে পথের সঞ্চয় পড়াতেন, উনি অসম্ভব ভালো শিক্ষক ছিলেন। এখন কথাটা হচ্ছে যে যে বিষয়টা উনি পড়াতেন, আমি সেই বিষয় নিয়ে আদৌ আগ্রহী ছিলাম না। দেখুন, পরীক্ষার আগে মাস তিনেক, মাস আড়াই তিন পড়তাম, তার আগে আবার কে পড়ে, তার আগে অন্যান্য বই পড়তাম, মানে পাঠ্য বইয়ের বাইরে যা যা আছে সব পড়তাম। তা উনি একদিন বলছেন যে আচ্ছা তোমাদের কেমন লাগছে। তা আমি বললাম কোনটা? আমাদের মানে ইংরেজি যারা সাহিত্য পড়তাম তাদের মধ্যে একটা ওই বাংলা নেয়ার ব্যাপার ছিল, সবাই বাংলা নিতেন না। তা আমি যেমন বাংলা নিয়েছিলাম, ফলে আমার মতন হতভাগ্যদের জন্য একটা ছোট ক্লাস ছিল, সেখানে অলোক রঞ্জনও পড়াতেন আর শঙ্খ ঘোষও পড়াতেন। তো শঙ্খ ঘোষ খুব গম্ভীর প্রকৃতির, খুব আস্তে কথা বলতেন, মাঝে মাঝেই মানে কিছু শুনতে পেতাম না, তখন লাউডার স্যার বলে একদিন বলে উঠেছিলাম, উনি কটমট করে আমার দিকে তাকিয়েছিলেন। তো অলোক রঞ্জনের কথা সব শোনা যেত, বোঝা যেত, আর বিভোর হয়ে শুনতাম যে তোমরা কেমন। উনি খুব মিষ্টি করে কথা বলতেন, তোমরা তোমাদের কেমন লাগছে। আমি হাত তুললাম, স্যার আমার তো ভালো লাগছে। আমি বহু বচনে বলেছিলাম, কিন্তু আগে আমি এক বচনে বললাম, অন্যরা এবারে বলুন এক বচন, থেকে সবাই এক বচনে বললে পরে দেখবেন বহু বচন হয়ে যাচ্ছে। উনি আমার দিকে তাকে ফিক করে হাসলেন। আমাদের একটা কমন বাংলা ক্লাস হতো, বুঝলেন, সেটা হতো তখনকার দিনে আমরা বলতাম জেনারেল বিল্ডিং যাদবপুরের, মানে ওই 8P বাস স্ট্যান্ডের উল্টো দিকে যে যে ফটকটা আছে, তো সেইখান দিয়ে সোজা ঢুকে গেলে বাঁদিকে বিল্ডিংটা পড়তো। এখন তো সব অনেক পাল্টে গেছে। তো ওইখানে বড় ক্লাস, এটাতে আবার অনেক লোক, অলোক রঞ্জন পড়াচ্ছেন, আর তার আগে উনি ক্লাসে ঢোকার আগে, আমি তার নাম করছি না, আমাদেরই একজন আমারই একজন সতীর্থ, খুবই উইটি, তিনি ওপরে গিয়ে ব্ল্যাকবোর্ডে লিখলেন, চীন উড়িয়েছে পতাকা লাল মাও সেতুং। এটা হচ্ছে 67 সাল, নকশালবাড়ির অভ্যুত্থান হয়ে গেছে, ফাঁসি দেওয়ার অভ্যুত্থান হয়ে গেছে, চীন উড়িয়েছে পতাকা লাল মাও সেতুং, এই লিখে তিনি চলে গেলেন। আমি তলায়, আমি উঠে গিয়ে লিখলাম, এখানে নাচছে লালিমা পাল ব্র্যাকেটে পুং। আচ্ছা, সবাই এটা দেখেছে, হাসছে, বসে পড়লাম। অলোক রঞ্জন ঢুকলেন, ঢুকে পড়লেন, পড়েই প্রথম যেটা বললেন, সুমন বেরিয়ে যাও। হ্যাঁ স্যার বলে আমি বেরিয়ে গেলাম। আমি বেরোচ্ছি যখন, তখন দেখি সেই সতীর্থটি, উনি উঠে দাঁড়িয়ে হাত তুলেছেন, স্যার একটা কথা ছিল। বলো। স্যার আমি প্রথম লাইনটা লিখেছিলাম, তুমিও বেরিয়ে যাও। দুজনকে ওরা তাড়িয়ে দিলেন। আব্দুল্লাহ আল ফারুক আমার বন্ধুবর দেখছেন,
অলোকরঞ্জন দাশগুপ্তকে খুবই চেনেন, তা ওর সঙ্গেও অনেক মজার মজার অভিজ্ঞতা আছে। এবারে আমরা দুজনে গিয়ে বাইরে দাঁড়িয়ে একটু তফাতে গিয়ে টিকিট খাচ্ছিলাম। আমাদের কিন্তু যেতে হবে, ফিরতে হবে আর্টস বিল্ডিংয়ে, সেটা ওখান থেকে বেশ একটা দূরে। ক্লাস শেষ হয়ে গেল, উনি আর আমাদের ঢুকতে বলেননি। ক্লাস শেষ হবার পর উনি কিন্তু এসে আমাদের কাছে এলেন, চলো যাবে তো? মানে হ্যাঁ স্যার। আমরা আবার হাঁটতে হাঁটতে গেলাম, কোনো রকম বৈরিতা নেই। কফি হাউসে তার উল্টো দিকেই ছিল কফি হাউসটা, বুঝলেন, দোতলায়। এখন কফি হাউসটা পাশে চলে গেছে। তা সালাম সকলকে। তা ওইখানে আমরা দেখেছি অলোকরঞ্জন এবং শঙ্খবাবু একটা টেবিলে বসে খুব নিবিষ্ট আলোচনা করছেন, কী সব লেখালেখি করছেন। আমরা বলছি নির্ঘাত কোন নতুন কবিতার বই বেরোবে রে, এরকম। তা আরেকটা ছিল, অলোকরঞ্জন ছিলেন আমাদের প্রেমের উপদেশটা অনেক সময়। মানে কার কাকে পছন্দ ইত্যাদি এগুলো সবার জানার কথা ছিল না, আমরা কেউ কেউ কাছে উপদেশ নিতাম। তা এবং উনি খুব সানন্দে আমাদের পরামর্শ দিতেন, উপদেশ দিতেন। আমার মনে আছে আমাদেরই এক বন্ধুকে, আর বলা বাহুল্য ওর কাছে ছেলেরাই যেতেন, আমি কোনো মেয়েকে দেখিনি। এই এই প্রেমের যোগাযোগ কি করে আরও সহজ করে তোলা যায় এ ব্যাপারে তার মত নিতে গেছেন বা উপদেশ ছেলেই বেশি। আমি একবার দুবারের বেশি না। তো ওইখানে গিয়ে একবার দেখেছি উনি বলছেন, এই তুমি ওকে বলো, ওকে তুমি নিয়ে পাঠাগারের পাশে নিয়ে যাও। পাঠাগার মানে লাইব্রেরি। আসলে ওই পাঠাগারের সামনে একটা ছোট ঝিলের মতো ছিল, বেশ সুন্দর, মানে লাইব্রেরির সামনে ওখানে একটা ব্রিজ মতন ছিল, সেতু। তো এইরকম সব হতো। অলোকরঞ্জনের ক্লাস করা ছিল একটা অভিজ্ঞতা, সবসময় উপভোগ্য, মানে কোনো না কোনো মজা। আর উনি সবসময় হয়তো এমন কথা বলছেন, প্রান্তিক টুকরো, মানে একদম প্রান্তে জেনে এরকম। ওই উনি পরে একসঙ্গে খেয়েছি যখন, মানে জার্মানিতে বা কোথাও, ওইখানেও উনি ওই ওই প্রান্তিক টুকরোটা কি পেতে পারি এইরকম। আচ্ছা, অনেক কথা উনি তো, যেমন মিতকথন, অল্প বলা বা আন্ডারস্টেটমেন্ট, মিতকথন অলোকরঞ্জনের সৃষ্টি। তেমনি দ্বৈত দোতনা, এর যে কি মানে, স্যারের কাছে এবার দেখা করে জিজ্ঞেস করতে হবে, স্যার দ্বৈত দোতনা মানেটা কি? আমাদের সুধীন্দ্রনাথ দত্ত যেমন কলা কৈবল্য ইত্যাদি শব্দ তৈরি করেছেন, নিয়মিত তো আর বাংলার সঙ্গে অতটা যোগ নেই, তাহলে আর একটু মানে মনে পড়তো। তেমনি দ্বৈতায়ন, ডাইকটমি, দ্বৈতায়ন, অলোকরঞ্জন নানান শব্দ সৃষ্টি করেছেন। ফারুকের নিশ্চয়ই মনে আছে, যারা পশ্চিম জার্মানিতে গিয়ে অলোকরঞ্জন, মাঝে তো আমাকে পালাতে হলো, মানে আমার কি আর বলবো, তখন আমায় পালাতে হয়েছিল। মানে নয়তো ওই আমি কিন্তু কোনো বিপ্লবী রাজনীতি করতাম না, আমি সারাক্ষণ নারদের মতো বিরাট তানপুরা নিয়ে গ্যাঁও গ্যাঁও করে খেয়াল গাইতাম, মানে হিন্দুস্তানি খেয়াল, আর রেয়াজ করতাম। তা একটা ওই একটি প্রেম ঘটিত ব্যাপার থেকে এমন জটিলতা তৈরি হলো যে সেই তাঁর বাড়ির লোকেরা আমার বিরুদ্ধে খড়গহস্ত হলেন। তখন আবার কংগ্রেস মানে সেই জরুরি অবস্থার দিকে চলেছে দেশ। এরকম সময় আমাকে তারা বানিয়ে দিলেন নকশালপন্থী। আমি কিন্তু মোটেও নকশালপন্থী ছিলাম না, আমি কোনো পন্থী, আমি ছিলাম গান বাজনার লোক, সমানে গ্যাঁ গ্যাঁ করে তানপুরা বাজিয়ে, তানপুরা ছেড়ে
হ্যাঁ, কলা মন্দিরে তোর অনুষ্ঠান শেষে দেখা হতে বলেছিলেন, ও তুমি সেই উল্লেখিত উর্মিমালা, এটা উর্মিমালা বোস লিখছেন। ওই আমার একটা অনুষ্ঠানে কলা মন্দিরে, ওই তখন গণসংগ্রাম চলছে প্রাক্তন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে, ওখানে আমি উর্মিমালা বলে ডেকেছিলাম নিশ্চয়ই, আর কাকেই বা ডাকবো, এখনও তো তোকেই ডেকে ফেলি উর্মি, আর কাকে ডাকবো বল। তা সেই সময়তে উর্মিমালার মনে পড়ে গেছে অলোক দাস, ওইখানে অলোক রঞ্জন দাশগুপ্ত ছিলেন, ওইখানে কিছু বক্তব্যও রেখেছিলেন, এবং পরে উর্মিমালা বলছেন যে ওইখানে দেখা করতে গিয়েছেন, তখন বলছে তুমি বুঝি সেই উল্লেখিত উর্মিমালা। এখন যাই হোক, আমাকে খুব স্বল্প দিনের নোটিসে আমাকে এই দেশটা ছাড়তে হয়েছিল। আমি নয়তো আমি অ্যারেস্টেড হতাম, এবং তখন মিসআই অ্যারেস্ট করতো, অর্থাৎ মেনটেন্যান্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট। এই মিসআই যাদের ধরা হতো তাদের সম্পর্কে কোনো খবর দিতে বাধ্য ছিল না রাষ্ট্র, অর্থাৎ ডিসঅ্যাপিয়ার্ড। দক্ষিণ আমেরিকায় বা সেন্ট্রাল আমেরিকায় যে পুলিশ সাথে ধরত, যে ফাসিস্ট পুলিশ ধরত, তাদের ডিসঅ্যাপিয়ার্ড, তাদের কেউ জানে না। তাদের খবর নিতে গেলে পুলিশ বলতো ঠিক জানি না তো। মিসহাতে আটক যারা হতেন তারা সঙ্গে সঙ্গে তাদের নাগরিকত্ব খোয়াতেন। এটা ব্যাখ্যা করা হয়েছিল, একজন বাঙালি উকিল ব্যাখ্যা করেছিলেন এটা, যে মিসহায় যাদের ধরা হবে তাদের নাগরিকত্ব আর থাকবে না। আমি যদি খুব ভুল না বলে থাকি, বুঝে থাকি, যদি তারা ভারতের নাগরিক না হন তাহলে কোথাকার নাগরিক? তাহলে তারা কোথাকই নাগরিক, কোনো দেশেরই আর নাগরিক না। তাই যদি হয় তাহলে তারা ছিলেন কি ছিলেন না এর ব্যাপারটা তো অপ্রাসঙ্গিক হয়ে গেল, তাই না? ছিলেন বুঝি? ও, জানতাম না তো। না না না, আপনি ভুল করছেন, এরম কেউ ছিলেন না। তা আমি যখন পালিয়ে গেলুম, জার্মানিতে পালিয়ে গিয়েছিলাম, একটা জায়গায় পড়ছিলাম, তারপর সেখানে ডয়েটসে ভেলের বাংলা বিভাগ খোলা হয়, আমি সেখানে গিয়ে গুটি গিয়ে একটা ফ্রিল্যান্সারের কাজ জোগাড় করেছিলাম, এবং সেইখানে অলোক রঞ্জন দাশগুপ্তর সঙ্গে আবার দেখা। তাই শব্দ তৈরির ব্যাপারে যেটা বলছিলাম বন্ধুরা, অলোক রঞ্জন ওইখানে তখন খুব, জার্মানি তখন হচ্ছে অ্যাসাইলাম সিকার্স বা রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের একদম কি বলবো টার্গেট। প্রচুর রাজনৈতিক আশ্রয় প্রার্থী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, ভারত থেকেও যেতেন, বাংলাদেশ থেকে, নানান দেশ থেকে। অ্যাসাইলাম, এই অ্যাসাইলাম জার্মান ভাষায় বলে আজুল্যান্ড, আজুল্যান্ড, আর ইংরেজিতে অ্যাসাইলাম, অ্যাসাইলাম সিকার্স। অলোক রঞ্জন ওদের বাংলা করেছিলেন আসিলাম। একবার যদি ভেবে দেখেন, আসিলাম, এবং একটা অদ্ভুত সারল্য আছে না, এবং মানে একটা অসহায় সারল্য, বা এসে পড়লাম, আসিলাম, এই এটা অলোক রঞ্জন বানিয়েছিলেন অ্যাসাইলাম সিকার্স, আজুল্যান্ড, তাদের বাংলা। এরকম আরও কিছু। একবার মনে আছে, আমি ওইটাতে প্রত্যক্ষভাবে ছিলাম না, কিন্তু তখন ওখানে নাজমুন্নেসা ছিলেন, ফারুক ছিলেন, শাহজাহান কি তখন এসছেন, হয়তো এসছেন বা আসেননি, আরও অনেকে ছিলেন, শুভ্রা দাশগুপ্ত ছিলেন, শুভরঞ্জন দাশগুপ্ত যিনি অলোক রঞ্জন দাশগুপ্তর খুড়তুতো ভাই, তিনি ছিলেন। কেমন, অর্থাৎ আমাদের প্রখ্যাত নৃত্যশিল্পী লোকেশ্বরী দাশগুপ্তর বাবা। তা উনি, মিঠি নামটা নাকি অলোক রঞ্জনেরই রাখা, লোকেশ্বরীর। তা শুভরঞ্জন তো ছোট ভাই অলোক রঞ্জনের। তা ওদের কোথাওটা অলোকবাবুরা যেখানে থাকতেন তখন সেইখানে যাবার কথা ছিল কোনো একটা ছুটির দিনে, তো গিয়ে হয়তো খাওয়া দাওয়া হতো বা এরকম। আমি সেখানে ছিলাম না।
আমি অন্য শহরে থাকতাম। এবারে পরে শুনেছি যে ওরা যায়নি, এবং বোধহয় সেই না যাওয়ার পেছনে আমাদের বন্ধু নাজমুনের কোনো একটা হাত ছিল। ওর একটা ভূমিকা থেকে থাকতেই পারে। মানে নাজমুন এতই সুন্দর যে সারা পৃথিবীটাতেই মনে হতো ওর ভূমিকা ছড়িয়ে আছে। মানে উনি ওনার সঙ্গে রাস্তায় দাঁড়ালে মানে অনেক সময় মানে মোটর গাড়ির খুবই ও সকলের নিয়ম মেনে চালায়, কিন্তু হঠাৎ মনে হতো একটা বেনিয়মের একটা মৌসুমি হাওয়া যেন বয়ে গেল পথ দিয়ে, এবং পুলিশের মাথায় হাত, মানে এইরকম সুন্দর নাজমুন। যাই হোক, নাজমুনের একটা হাত ছিল, এটা ফারুক নিশ্চয়ই আলোকপাত করতে পারবেন, কিন্তু এখন তো আর উনি ডাইরেক্টলি পারবেন না। অলোক রঞ্জন তারপর এসছেন, উনি বাংলা বিভাগে আসতেন, কিছু কাজকর্ম ছিল, আসতেন, এসে এবারে নাজমুন তো অপরাধী মুখ করে সামনে বসে আছে, ও তো যায়নি, মানে ওদের তো দল বেঁধে যাবার কথা ছিল, নাজমুনের কারণে যায়নি। অলোক রঞ্জন সেটা বোধহয় জানতেও পেরেছেন যে এই না যাওয়া উদ্যোগের যিনি প্রধান উদ্যোক্তা, সম্ভবত তার নাম নাজমুন নেসা। এবারে উনি নাজমুন অলোক রঞ্জনকে দেখেই আমতা আমতা করে অপরাধী মুখ করে কি একটা যেন বলতে গেছেন। অলোক রঞ্জন তখন ওকে বলেছেন, নাজমুন এসো, তোমাদের না যাওয়ার ময়না তদন্ত না করে আমরা চন্দনা তদন্ত করি। এই হচ্ছেন, মানে ওই সঙ্গে সঙ্গে বানিয়েছেন, এসো তোমাদের না যাওয়ার ময়না তদন্ত না করে চন্দনা তদন্ত করি। এখন এই একটু এদিক ওদিক হয়ে থাকতে পারে আমার প্যারাফ্রেজিং হয়তো। এখন বেনিয়মের মৌসুমি হাওয়া, অলোক রঞ্জনের ছাত্র। এখন এই হচ্ছেন অলোক রঞ্জন। কাকে যেন একটা বলেছেন, সুমন বড় পুষ্পল ছেলে। এই পুষ্পল কথাটা থেকে, মানে ওর এই কথাটা বলার স্মৃতি থেকে আমি আমার এক নবীন বন্ধুর যখন ছেলে হলো এবং আমার বললো যে আমার ছেলের নাম দাও, আমি তার নাম দিয়েছিলাম পুষ্পল। আমাদের সম্ভবত পীযূষকান্তি সরকারের ছেলের নামও পুষ্পল সম্ভবত। তো যাই হোক, সুমন বড় পুষ্পল ছেলে, এইরকম। অনেক পরে, তখন তো আমি এখানে, তখন গণ আন্দোলন চলছে, বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলনে আছি। তো একটা বইমেলায় অলোক রঞ্জন এসে উপস্থিত। তো সেই বইমেলায় আবার আমার দুই বান্ধবী চন্দ্রাবলী আর মৃন্ময়ীকে সঙ্গে নিয়ে আমি গেছি, বা ওরা আমার সঙ্গে নিয়ে গেছেন। সম্ভবত সেটাই বোধহয় বেশি সম্ভব। চন্দ্রাবলী আর মৃন্ময়ী আমায় নিয়ে গেছেন, সে অনেক বছর আগের কথা। তাকে ইতিমধ্যে আমাদের বন্ধু কল্যাণ এসছেন, কল্যাণ রুদ্র, গালিব শুনছেন, হ্যাঁ ভালোবাসা নিয়ে শুনছেন। এইবারে অলোক রঞ্জনের সঙ্গে দেখা, এবারে অলোক রঞ্জনের সঙ্গে আমি চন্দ্রাবলী আর মৃন্ময়ীর পরিচয় করিয়ে দিয়েছি, আর যায় কোথায়। হ্যাঁ, আমার বাক্য পুষ্পল নয়, ঠিক। এবারে আমি তো আলাপ করিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম যেটা হলো সেটা হচ্ছে আমি বাদ পড়ে গেলাম। মানে আমি আর নেই, আমি আশেপাশে ঘুরে বেড়াচ্ছি বইমেলায়। তখন আমি আমার তো এরকম বড় ধরনের কোনো আক্রমণ হয়নি মানে শরীরে, কাজে আমি তখন স্বাভাবিকভাবেই হেঁটে চলে বেড়াতে পারতাম। অলোক রঞ্জন দেখলাম কথা বলে যাচ্ছেন, অনর্গল কথা বলছেন। মৃন্ময়ী এবং চন্দ্রাবলী দুজনেই মুগ্ধ শ্রোতা, এবং সারাক্ষণই অলোকদার কথা শুনে তো আপনারা না হেসে পারবেন না। কোথাও না কোথাও একটা হাসির ফল্গুধারা বয়ে চলে, একটা অদ্ভুত প্রফুল্লতার ফল্গুধারা। অলোক রঞ্জনকে আমি কোনোদিন বিষণ্ণ দেখিনি, এবং সবসময় তিনি খুশি। এবারে আমি শুনছি এখন কিরম অলোক রঞ্জন মাঝখানে, এক পাশে
দুই সুন্দরী দুদিকে, এক পাশে মৃন্ময়ী, এক পাশে চন্দ্রাবলী, আর পেছনে ঘোর অমাবস্যা আমি। চন্দ্রাবলী, মৃন্ময়ী, পেছনে অমাবস্যা আমি। কেমন? কিন্তু আমি শুনছি, ভ্যান্টেজ পজিশনে আমি আছি। দেখছি অলোক রঞ্জন চন্দ্রাবলীকে বলছেন, সুমনের গানগুলোকে আমি নীলিমায় নিলাম করে দিলাম। এটা বলছেন, আমার এখনো মনে আছে। সুমনের গানগুলোকে আমি নীলিমায় নিলাম করে দিলাম। আচ্ছা, এরপর চিঠি চিঠি লেখার একটা কথা, এটা এটা আমি শুনি, এটা মৃন্ময়ী শুনেছেন, মৃন্ময়ীর কাছ থেকে শোনা। চন্দ্রাবলীকে আর মৃন্ময়ীকে অলোক রঞ্জন বলছেন, তোমরা কিন্তু আমায় চিঠি দিও। এবারে চন্দ্রাবলী মিষ্টি মেয়ে পৃথিবীতে খুব কম। চন্দ্রাবলী বলেছেন, কিন্তু অলোকদা, আমি ইংরেজি ভালো লিখতে পারি না। এবারে অলোক রঞ্জন ওকে বলেছেন, তুমি বাংলাতেই লিখো। মানে অলোক রঞ্জন যেখানে, হাসি সেখানে। একটা অদ্ভুত প্রফুল্লতা। উনি যে কবি, আচ্ছা, কবিতা পড়ার ব্যাপারে আমার কোনোদিন তেমন কোনো আগ্রহ ছিল না। শুনেছি সব বাঙালি ছেলে কবিতা লেখে, আমি কিন্তু তাহলে সেই দলের যারা লেখেনি, পরে লিখেছি। আমাকে কবিতায়, মানে কবিতা পড়ায় এনেছিলেন সুভাষ ঘোষাল নামে আমার এক স্কুলের বন্ধু, যিনি আমারই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র হন। তিনি অর্থনীতি পড়তে ঢোকেন। তিনি আমাকে কিন্তু কবিতার বই দিতেন। তিনি আমায় ঘরে ফেরার দিন দিয়েছিলেন অমিয় চক্রবর্তীর। তিনি আমায় সমর সেনের কবিতা দিয়েছিলেন। তিনি আমায় কবিতা পড়াতেন। তিনি আমায় অলোক রঞ্জন দাশগুপ্তর কবিতার কথা আদৌ বলেন। কাজেই কিন্তু তখনও আমি অলোক রঞ্জনের কবিতা পড়িনি। আর বা ধরুন শঙ্খবাবুর আমি কবিতা পড়িনি। ক্লাস করছি, আমাদের টিচার কবিতা লেখে, কিরম যেন মানে আরেকজন জগন্নাথ চক্রবর্তী, তিনি তো সুকবি, তিনি আবার আমাদের ইংরেজি বিভাগেই পড়াতেন, কিন্তু পড়তাম না। কিন্তু এখন সুভাষ ছিলেন অলোক রঞ্জনের খুবই ঘনিষ্ঠ। সুভাষ নিজে একজন উদীয়মান কবি তখন। তার লেখা কবিতার বই, নানান পত্রিকায় তার কবিতা বেরোয়। সেই সময়টা ছিল কিন্তু তখনও পত্রপত্রিকা যুগ, সম্পূর্ণ বহাল। আমার ধারণা দুই বাংলাতেই, সারা পৃথিবীতেই। স্টিফেন স্পেন্ডার, কি একটা বিখ্যাত কাগজের উনি এডিটর ছিলেন, কি যেন নাম, এবং উনি যখন জানতে পারলেন যে সেই কাগজটা CIA-র টাকায় চলে, উনি সঙ্গে সঙ্গে চাকরিটা ছেড়ে দিয়েছিলেন। এরকম যুগ তখন। মানে আমরা যখন কলেজে পড়ছি, বিশ্ববিদ্যালয়ে পড়ছি, তখনও হোচিমিন বেঁচে। চে গেভারা যে মারা গেলেন, আচ্ছা, ওর উচ্চারণটা কিন্তু গেভারা, মানে ওই জি, কিছু মনে করেন না, পণ্ডিতই করছি না, মানে স্বাভাবিক, এটা না জানারই কথা। সাধারণত ওই জি এরপর যদি ই থাকে, তাহলে ওটা স্প্যানিশে, ক্যাস্টালিয়ান স্প্যানিশে খে হয়ে যায়, খে। আর ক্যাটালেনিয়ান স্প্যানিশে লিস্পটা আসে, ফলে হে হয়ে যায়। আর যদি আওয়াজটা, ধ্বনিটাকে রিটেন করতে হয়, বহাল রাখতে হয়, তাহলে মাঝখানে ইউ দিতে হয়, অর্থাৎ চে গেভারা। যাই হোক, এখন তখনও চে গেভারা মারা গেলেন, নিহত হলেন। সেই পত্রিকা, টাইম পত্রিকার প্রচ্ছদ ছিল। আমার মা আমাকে সেই পত্রিকার গ্রাহক করে দিয়েছিলেন। 4 টাকা মাত্র দাম ছিল পত্রিকার, এবং সেই পত্রিকাতেই আমি প্রথম চে গেভারার সেই ছবিটা দেখতে পাই, পড়ে আছেন যে। হোচিমিন যে মারা গেলেন, আমরা সব কলেজে গিয়ে মিটিং করেছিলাম, সেটা মতবাদের ভিত্তিতে না। কাজে সময়টা একটু অন্যরকম ছিল। কিরকম ছিল? অলোক রঞ্জন লিখছেন,
তার তৃতীয় বিশ্ব কবিতাটা। সান্ত্বনাময় শিশু এখন আবজে আছে মাকে, আজকে নেই তো রুটি, কাল আমি ঠিক তোমার জন্য মুক্তি নিয়ে এসে হাসতে হাসতে বন্দিশালায় যাব। আরেকবার পড়ি তৃতীয় বিশ্ব। সান্ত্বনাময় শিশু এখন আবজে আছে মাকে, আজকে নেই তো রুটি, কাল আমি ঠিক তোমার জন্য মুক্তি নিয়ে এসে হাসতে হাসতে বন্দিশালায় যাব। আমার বয়স হয়ে গেল, আপনাদের কারুর কারুর হলো। আমার খুব অদ্ভুত লাগে, পশ্চিমবঙ্গে অনেকে খুব নিজেকে বিপ্লবী মনে করেন, বিদ্রোহী বিপ্লবী, কিন্তু কখনো অলোক রঞ্জনের এই কবিতাটা কাউকে বলতেও শুনিনি, কোথাও লিখতেও শুনিনি। মানুষ তার সময়ের মধ্যেই থাকে। অলোক রঞ্জন আমাদের শিক্ষক হিসেবে কখনো কোনো বিপ্লবের পাঠ দেননি, আনন্দের পাঠ দিয়েছিলেন। উনি বলতেন সুধীন্দ্রনাথ দত্তর কথা। উনি কখনো আমাদের বলতেন না রাগারাগি করো, কিন্তু মনে রাখবেন তখন কিন্তু দেয়ালে দেয়ালে লেখা তোমাকে আমাকে দিচ্ছে নাড়া মাওসেতুংয়ের চিন্তাধারা। অলোক রঞ্জন ছিলেন সেই শিক্ষক তখন, বা হলেন সেই শিক্ষক যিনি একটা যুগ মুহূর্ত বা যুগের স্পিরিটকে, যাকে জার্মান ভাষায় সাইটগাইস্ট বলা হয়, যুগ চেতনা, ইংরেজিতেও সাইটগাইস্টই লেখে, হ্যাঁ এনকাউন্টার, সোমনাথ লিখছেন ঠিক, হ্যাঁ ঠিক ঠিক, এনকাউন্টার পত্রিকার সম্পাদক ছিলেন স্টিফেন স্পেন্ডার, ছেড়ে দেন পরে। তা এই যে স্টিফেন স্পেন্ডার চাকরি ছেড়ে দিলেন সিআইএ। এখন উনি আমাদের একটা যুগ মুহূর্তকে আলাদা করে বোঝানোর চেষ্টা করতেন না, উনি আমাদের নিয়ে এগিয়ে যেতেন। ওর কবিতাও সেরকম। ওর কবিতা, আমি কবিতার খুব পাঠক নই, আমি পড়ি। যৌবন বাউলের এই যে কবিতাটা, পটভূমিকা অন্ধকার আপন সত্য অধিকার রাখুক, আমি শরীর নোয়াব না, একটি মাত্র রাখাল যাক, এ মাঠ একলা পড়ে থাক নীরবে, আমি এ মাঠ ছাড়ব না। মরণ মদমাতাল ডোম সবই করুক উপশম শ্মশানে, আমি জীবন ছাড়ব না। গঙ্গা জলে উঠুক পাপ, সূর্য হোক অপ্রতাপ সকালে, আমি কিরণ বিকোব না। ভগবানের গুপ্তচর মৃত্যু এসে বাঁধুক ঘর ছন্দে, আমি কবিতা ছাড়ব না। অপ্রসর সমুদ্রকে শামুক দেখুক প্রেমের চোখে, বিমাতা মাটি তার কাছে যাব না। ধরিত্রীর নিবিবন্ধে জগৎ যদি মহানন্দে অন্ধ, আমি প্রহরী যন্ত্রণা। মানুষ গেলে নামের খনি, আমার পরে এই ধরনী, সঙ্গোপানে অলোক রঞ্জনা। যে ছন্দটা সৃষ্টি করলেন, আমি কোনোদিন কাউকে নিয়ে কোনো কথা বলতে শুনি। অনেকেই কবিতা নিয়ে কথা বলেন, ওটা নিয়ে কথা বলা তো মানুষের বাঙালি স্বভাব। আমি কবিতাটা আর একবার পড়ি, আপনারা শুনুন। পটভূমিকা অন্ধকার আপন সত্য অধিকার রাখুক, আমি শরীর নোয়াব না। কিভাবে উনি লাইনগুলো লিখছেন আপনারা নিশ্চয়ই পড়বেন, যারা পড়েছেন তারা জানেন, যারা পড়েননি তারা এরপর পড়বেন।
পটভূমিকা অন্ধকার, আপন সত্য অধিকার দুদিকে। দ্বিতীয় লাইনটা হচ্ছে একটা রাখুক কমা, আমি শরীর নোয়াব না। এইভাবে উনি ছন্দটাকে লিখছেন। পটভূমিকা অন্ধকার, আপন সত্য অধিকার রাখুক, আমি শরীর নোয়াব না। একটি মাত্র রাখাল যাক, এ মাঠ একলা পড়ে থাক নীরবে, আমি এ মাঠ ছাড়ব না। আমার মনে আছে হ্যাঁ, ফারুক লিখছেন ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ভারত সবার থিম দেশ। অলোকদার সাক্ষাৎকার নিচ্ছি, উনি বললেন এখানে চলেছে এক অনির্বচনীয় পিংপং খেলা। ফারুক খুবই ঘনিষ্ঠ অলোক রঞ্জনের, অনেক অভিজ্ঞতা ওর। ওকে একটা লেখা লিখলেও বেশ হয়। ফারুক, কখনো চেষ্টা করিস একটা লেখা লিখতে, তোর চোখে অলোক রঞ্জন। এখন বামফ্রন্ট এবং সিপিআইএম এর ফাঁসিবাদের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন ছিল, গণ আন্দোলন, তাতে এটা ছিল আমার একটা স্লোগান, একটি মাত্র রাখাল যাক, এ মাঠ একলা পড়ে থাক নীরবে, আমি এ মাঠ ছাড়ব না। আজ যেখানে ভারতের কৃষকরা এইভাবে আক্রান্ত, যে আক্রমণ তাদের উপর নেমে এসছে, পৃথিবীতে খুব কম দেশে এইভাবে আক্রমণ করা হয়েছে আইনের খেলা খেলে। পিনোচেত ফাসিস্ট ছিলেন, সরাসরি নাড়তেন। আর অডলফ হিটলার ভোটে জিতে এসেছিলেন পাওয়ারে, তারপর যা করতেন সোজা করতেন। তার জন্য তাকে অর্ডিন্যান্স জারি করতে হয়নি। আমাদের বাংলার ডাকাতরা চিঠি দিয়ে ডাকাতি করতে আসতেন। অর্ডিন্যান্স জারি করে সর্বনাশ করতে হয়নি। বাপের বেটা যে হবে সে শ্রেষ্ঠীর হাতে সব তুলে দেবে, এই বলে নে এবার কি করবি করে নে। পিনোচেত করতেন এরকম। কিন্তু আমাদের দেশ তো মেনিমুখদের দেশ। আজও এটাই লাইন, তাম হিন্দুস্তানের এটাই লাইন হবার কথা, একটি মাত্র রাখাল যাক, এ মাঠ একলা পড়ে থাক নীরবে, আমি এ মাঠ ছাড়ব না। এখনো মরণ মদ মাতাল ডোম, মরণ মদ মাতাল ডোম, সবই করুক উপশম শ্মশানে, আমি জীবন ছাড়ব না। গঙ্গা জলে উঠুক পাপ, সূর্য হোক অপ্রতাপ সকালে, আমি কিরণ বিকাব না। এই যে দ্বিতীয় লাইনের যে ছন্দটা উনি করছেন, আপনারা একটু খুঁজে দেখবেন তো স্মৃতিতে বা কোথাও এরকম ছন্দ কোথাও পেয়েছেন কিনা। ভগবানের গুপ্তচর, মৃত্যু এসে বাঁধুক ঘর ছন্দে, আমি কবিতা ছাড়ব না। আরে বাপ রে, ভগবানের গুপ্তচর মৃত্যু, ভগবানের গুপ্তচর মৃত্যু এসে বাঁধুক ঘর ছন্দে, আমি কবিতা ছাড়ব না। অপ্রসার সমুদ্রকে শামুক দেখুক প্রেমের চোখে, বিমাতা মাটি তার কাছে যাব না। ধরিত্রীর নিবিবন্ধে জগৎ যদি মহানন্দে অন্ধ, আমি প্রহরী যন্ত্রণা। মানুষ গেলে নামের খনি, আমার পাশে এই ধরনী সঙ্গপানে অলোক রঞ্জনা। সাজিয়ে লেখা, এমন সাজাতে কজন পারে। কবিতার কি কোনো অর্থ হয়, এটা নিয়ে তো সেই ৬-এর দশকে প্রচুর আলোচনা, তার আগেও হয়েছে। আর্চিবাল্ড ম্যাকলিশ লিখলেন কবিতার কিছু বলে মানে নেই। পোয়েম ইজ মানে খানিকটা টাওইজমের মতো।
ওই টাও অফ পু বইটা যারা পড়েছেন নিশ্চয়ই দেখেছেন যে ডগ বার্কস, দ্য হর্স নেজ, দ্য ক্যাট মিয়াউস, পু ইজ, পু হলো একটা ছোট্ট ভাল্লুক, ভীষণ মিষ্টি ভাল্লুক। পু আছে। ক্রমশ কবিতার অর্থ সেই থাকায় বা সেই আছায়, কবিতা আছে, আচ্ছা। অলোক রঞ্জনের কবিতাকে আমি নিয়মিত পড়ি না, কোনো কবিতাকে আমি নিয়মিত পড়ি না। বুধু আর পাখি জানো এটা কার বাড়ি? শহুরে বাবুরা ছিল কাল, ভীষণ শ্যাওলা এসে আজ তার জানলা দেয়াল ঢেকে গেছে, যেন ওর ভয়ানক বেড়ে গেছে দেনা। তাই কোনো পাখিও বসে না, এর চেয়ে আমাদের কুঁড়ে ঘর ঢের ভালো। ঢের দলে দলে নীল পাখি নিকোনো নরম উঠোনের ধান খায়, ধান খেয়ে যাবে, বুধুয়া অবাক হয়ে ভাবে। এবার রেখিয়া ছেড়ে বাবুড়ির মাঠে বুধুয়া অবাক হয়ে হাঁটে, দেহাতি পথের নাম ভুলে হঠাৎ পাহাড়ে উঠে পাহাড়ের মতো মুখ তুলে ভাবে ওটা কার বাড়ি, কার অত নীল? আমার ঘরের চেয়ে আরো ভালো, আরো নিকোনো উঠোন তার, পাখি বসা বিরাট পাঁচিল, ওখানে আমিও যাব, কে আমায় নিয়ে যেতে পারো? এইভাবে প্রতিদিন বুধুয়ার ডাকে কানায় কানায় আলো পথের কলসে ভরা থাকে, ঝাঁকে ঝাঁকে পাখি আসে, কেউ তার দিদি, কেউ মাসি, রূপলি ডানায় যারা নিয়ে যায় বুধুয়ার হাসি। দ্য পোয়েম ইজ, এটা কবিতা আছে, থাকে, আলাদা অর্থ নেই, নাকি আছে? হয়তো এই চিন্তাতেই কেটে যাবে আমাদের দিনগুলো, যারা আমরা মাঝে মাঝে কবিতা পড়তে ভালোবাসি। হান্স মাগনুস এনসেন্সবার্গার জার্মানির, তিনি বলেছিলেন যে কবিতা এমন একটা জিনিস যার ধরটা এখানে, মুন্ডুটা ভবিষ্যতে কোথাও। অলোক রঞ্জন যেমন, ওর কবিতাও তেমন। বৌদি চলে যাবার পর ওর সঙ্গে দেখা হলো কলকাতায়। উনি একটা নাটক দেখতে এসেছিলেন, নাটকটাতে আমি অভিনয় করছিলাম। স্বপ্ন সন্ধানীর একটি নাটক। আসলে আমি এত ভুলে যাই না, আমার আর প্রপার নেমস কিছু মনে থাকে না, কিছু না। আর যেখান থেকে তেমন সুর পাই না সেই জিনিসগুলো মনে থাকে না, যে জিনিসগুলো বড় বেসুর বাজে মনে থাকে না। অনেক কিছু আর মনে নেই, অনেক নাম আর মনে নেই। এই জন্য অলোক রঞ্জনকে সবসময় মনে থাকে, অদ্ভুত সুরে বাজেন উনি। হ্যাঁ, চন্দ্রাবলী মনে করে দিচ্ছেন সমুদ্রের মৌন, মনে পড়ছিল না, তার কারণ ও সুরটা কেটে গেছে। সমুদ্রের মৌন, স্বাগতাও বলছেন। তো সেইটা দেখতে অলোক রঞ্জন এসেছিলেন। আমি ভাবতে পারিনি অলোক রঞ্জন আসবেন। অলোক রঞ্জন এসছেন, আমি সামনে গিয়ে আমি দাঁড়াতেই আমার খুব অসুবিধে হচ্ছে। বৌদি চলে গেছেন, আমাকে এবারে দাঁড়িয়েছি। প্রথমে উনি বললেন, সুমন, ও কথা নয়,
একদম কথা নয়। শোনানো কথা নয়, আস্তে ওই মিত কথন একদম নয়। পাশাপাশি দুজনে বসে আছি, বাইরে কোথাও একটা শো ছিল, সেখানে উনি গেছেন, ঠিক বুঝতে পারেন উনি সেখানে যাবেন। ওই নাটকে একটা জায়গায় আমি একটা গান গেয়েছিলাম। ওই জার্মানরা দখল করেছে ফ্রান্স, কাজে ওটা আমি সাজেস্ট করেছিলাম যে গানটা হলে কেমন হয়, আমি গিয়েছিলাম। As I crawled across the border, I was cautioned to surrender, which I could not do. The song of the French partisan. উপযুক্ত ফরাসি ফ্রান্সকে দখল করেছে জার্মান, এবং গানটা আরম্ভই ছিল ফ্রেঞ্চ গানটা, Les Allemands sont chez moi, জার্মানরা এসছে আমার ঘরে, আমার দেশে। As I crawled across the border, I was cautioned to surrender, which I could not do. I took my gun and vanished, as the woman who gave us shelter kept us hidden in the garret as the soldiers came. She died without a whisper. Oh, the wind is blowing, through the graves the wind is blowing, freedom soon will come. It will come from the shadows. এই গানটা ছিল, দুটো জায়গায় হারমোনিকা বাজানো ছিল। তো নাটকটা হয়ে গেছে, অলোক রঞ্জন বললেন সুমন আমার পাশে এসে বসো। আমি ওর পাশে বসে আছি, দুজনে বসে আছি। এক ভদ্রলোক এসে হঠাৎ, নাকি এটা ভদ্রমহিলা, ও মা আপনি একটু গান গাইলে পারতেন। আমি কিচ্ছু বলিনি। অলোক রঞ্জন উনি তো গান গাইলেন, সেইটুকু বললেন, উনি তো গান গাইলেন, কিন্তু কি আসতে না, ওই গান শোনেননি, উনি তো গান গাইলেন। অনেক পরে অলোক রঞ্জন একটা কবিতায় হঠাৎ আমার সুমন, দন্ত শয়ের সু হাইফেন মন, তাতে উনি লিখছেন একটা জায়গায়, মানে আমার একটা গান গেয়ে ওঠার কথা, আকাশ আমায় ভরলো আলোয়, কোথাও ওটা শুনেছিলেন নিশ্চয়ই রেকর্ডিংটা, আকাশে আমি ভরবো গানে। অলোক রঞ্জন কি কবি? নাকি কবিতা অলোক রঞ্জন? আমার সুধীন দত্ত সম্পর্কে যেটা মনে হয়, একই জিনিস মনে হয় অলোক রঞ্জন সম্পর্কে। এত সহজে, যেমন হিন্দুস্তানি খেয়ালটা কি আমির খান, না আমির খান খেয়াল, ডাগার ব্রাদার্স ধ্রুপদ, না ধ্রুপদটা ডাগার ব্রাদার্স। তুমি যে বলেছিলে গোধূলি হলে সহজ হবে তুমি আমার মতো, নৌকো হবে সব পথের কাঁটা, কীর্তি নাশা পথে নমিতা নদী, গোধূলি হলো। তুমি যে বলেছিলে রাত্রি হলে মুখোশ খুলে দেবে বিভোর বিভা, অহংকার ভুলে অরুন্ধতী বশিষ্ঠের কোলে মূর্ছা যাবে, রাত্রি হলো।
অলোক রঞ্জনের সঙ্গে একান্ত মুহূর্ত কাটানোর মতন সুযোগ আমি পেয়েছি একাধিকবার। কখনো ওর কবিতা নিয়ে কোনো কথা বলিনি, উনিও জিজ্ঞেস করেননি। উনি আমার লেখা নিয়েও কিছু বলেননি, কিন্তু আমি শুনেছি বামফ্রন্ট সরকারের একটি অনুষ্ঠানে, যেখানে আমার কোনোদিনই কোনো স্থান ছিল না, আমার অধিকাংশ জায়গাতেই কোনো স্থান থাকে না, উনি এসেছিলেন এবং বলেছিলেন সুমনের গান নিয়ে যেখানে এখনো কোনো আলোচনা আপনাদের মধ্যে সিরিয়াসলি হচ্ছে না, সেখানে এ রাজ্যের কপালে দুঃখ আছে, অন্তত সাহিত্য, কাব্য, সঙ্গীত ইত্যাদি ক্ষেত্রে। যদিও উনি বলে থাকেন খুব নরম, ওই যে মিত কথন, ঠিক যেভাবে তিনি লিখছেন, তুমি যে বলেছিলে গোধূলি হলে সহজ হবে তুমি আমার মতো, নৌকো হবে সব পথের কাঁটা, কীর্তি নাশা পথে নমিতা নদী, গোধূলি হলো। তুমি যে বলেছিলে রাত্রি হলে মুখোশ খুলে দেবে বিভোর বিভা, অহংকার ভুলে অরুন্ধতী বশিষ্ঠের কোলে মূর্ছা যাবে, রাত্রি হলো। নমিতা নদী, আমার নিজের মনে হয়েছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় অলোক রঞ্জন দাশগুপ্তর সঙ্গে সুধীন্দ্রনাথ দত্তর পরিচয় নিশ্চয়ই আরো ঘনিষ্ঠ হয়েছিল, এবং আদৌ এই যে শব্দর যে জায়গাটা, এটা আমির খানের সারগামের মতো, যে একটা দুটো স্বর, তিনটে স্বর, চারটে স্বরকে নিয়ে একটা সম্মিলিত প্রকাশ, একটি স্বর সমষ্টি যা তার উপাদানগুলো থেকে আলাদা। এটা যিনি করতে জানেন তিনি কবিতা জানেন। সুধীন দত্ত এটা জানতেন। আজ যখন আমি আমার একাধিক বন্ধুর সৌজন্যে মধ্যযুগের বাঙালি কবিদের গানের লিরিক পড়ছি, তখন দেখতে পাচ্ছি কি আশ্চর্যভাবে তারা শব্দগুলো নিয়ে সাজাচ্ছেন, ঠিক যেভাবে আমির খান রাস্তা করতেন, তিনটে, তারপর চারটে, আবার ফিরে এলো একটা স্বর, রাস্তা খুঁজছেন। ঠিক সেইভাবে শেখ কবির, মুর্তজা, আলাওল, নুসরাত সেইভাবে রাস্তা খুঁজছেন, চণ্ডীদাস ঠিক সেইভাবে রাস্তা খুঁজছেন, এবং তারা তৈরি করে ফেললেন। আমরা বোঝার আগেই রাস্তাটা তৈরি, উপাদানগুলোর সমষ্টি, অথচ সমষ্টিটার সঙ্গে উপাদানগুলোর কোনো সম্পর্ক নেই। বাংলা গানের সুরে এটা জানতেন হিমাংশু দত্ত, আর জানতেন রবীন্দ্রনাথ। এই যে কীর্তিনাশা পথে নমিতা নদী, যদি আলাদা আলাদা করে দেখেন, তুমি যে বলেছিলে গোধূলি হলে সহজ হবে তুমি আমার মতো, নৌকো হবে সব পথের কাঁটা, কীর্তিনাশা পথে নমিতা নদী, গোধূলি হলো। নৌকোটাকে আগিয়ে নিয়ে এলেন,
নদীটা পড়ে। যদি আমির খানের খেয়াল ঠিক মতো শুনে থাকেন, কিন্তু শোনেন তারা জানেন এইভাবে তিনি রাস্তা করতেন। সুধীন দত্ত যেভাবে লিখছেন, পাতি অরণ্যে কার পদপাত শুনি, জানি কোনোদিন ফিরবে না ফাল্গুনি। তবে অঞ্জলি উদ্ধত কেন পলাশে, বনের বাহিরে খোয়া মাটি ধু ধু করে, নেই ফসলের দুরাশাও অম্বরে, যা ছিল বলার কবে হয়ে গেছে বলাসে, একটা আস্ত কাহিনী যেন। মহাশূন্যের মৌনে পরিস্ফীত বিবিক্তি আজ বেষ্টনী বিরহিত, অধুনায় নিশ্চিহ্ন অতীত আগামী, নাস্তিতে নেতি স্বতঃসিদ্ধ প্রমা, সহংবাদীর আরতি আত্মপমা, অগতির গতি মনোরথ বৃথা লাগামী। আরো একবার 1000 বছর আগে বিপ্রলব্ধ আস্থা অস্তরাগে খুঁজে পেয়েছিল উজ্জীবনের প্রেষণা, এবং আবার সহস্র বৎসর পুরে আসে বটে, তবু মন্বন্তর মানব ইতিহাসে সর্বনাশীরই দেশনা। অতএব কারো পথ চেয়ে লাভ নেই, অমোঘ নিধন শ্রেয় তো সধর নেই, বিরূপ বিশ্বে মানুষ নিয়ত একাকী, অনুমানে শুরু সমাধা অনিশ্চয়ে, জীবন পীড়িত প্রত্যয়ে প্রত্যয়ে, তথাচ পাব না আমি আপনার দেখা কি। সুধীন দত্তর কবিতা কিন্তু যেন একটা আমাদের একটা কোথাও একটা সিদ্ধান্তের দিকে নিয়ে যাচ্ছে। আধুনিক কবিতা কি সিদ্ধান্তের দিকে নিয়ে যাবে? না যাওয়ার সম্ভাবনাটাই বেশি। কোথায় ছেড়ে দেবে কবি, কোথায় ছেড়ে দেবেন শিল্পী? অনেকদিন আগে আমার মনে আছে একবার স্বপন দেনরা, আমার খুব প্রিয় শিল্পী, ওর আঁকা আপনারা দেখবেন। স্বপন দেনরা বইমেলায় মাঠে বসে বসে ছবি আঁকছেন। আমি ওখানে যাচ্ছিলাম, আমি স্বপন, এই সুমনদা বলে আমি ডাকলেন, আমি বসে পড়লাম। স্বপন ছবি আঁকছেন। আমি দেখছি এটা বাড়ি, একটা ভবন, বেশ একটু একটু ধ্রুপদী তার স্থাপত্য। এটা কী গো? বলে এটা আমাদের যেখানে পড়তাম শিখতাম রবীন্দ্র ভারতী। বলে ও, বলে এটা জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি। বলে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি। তা আঁকছেন, ওয়াটার কালার আঁকছেন, আমি দেখছি। আর আমি ভাবছি উনি ভাবছেন, আমি ভাবছি স্বপন ভাবছেন। মাঝে মাঝে স্বপন আমার দিকে তাকিয়ে হাসছেন। আমি তখন খুব সিগারেট খেতাম, বইমেলায় দুমদাম করে সিগারেট খাওয়া যায় না, আমি লুকিয়ে লুকিয়ে সিগারেট খাচ্ছি। বলে স্বপন খাবে না, খেবে না, না 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 আপনার সামনে। একটা জায়গায় আমি দেখছি হঠাৎ স্বপন বললেন, সুমনদা আমি কি ছেড়ে দিই? এই কথাটা, সুমনদা ছেড়ে দিই। শিল্পীকে জানতে হয় কোথায় তিনি ছাড়বেন, তার মনের সে আন্দাজটা আসে, কোথায় ছাড়বেন তিনি। কবিতাকে এটা কাহিনীর মতো করে গিয়ে একটা সিদ্ধান্তে যাবে, যাকে বলে একটা ক্লাইম্যাক্সে যাবে, জানি না।
অলোকরঞ্জন যখন লিখছেন, গাঁয়ের মহিম আর চড়কের মেলায় যাবে না, কিনতে চাইবে না আর খেলনায় সাজানো সারা মেলা। গাঁয়ের মহিম আর চড়কের মেলায় যাবে না, কিনতে চাইবে না আর খেলনায় সাজানো সারা মেলা। তোমরা কি জানো কবে দুয়ানায় সব যাবে কেনা? বলবে না তারিণী কাকা, তারই ঝক্কি এটার ঝামেলা। তোমরা কি জানো কবে দুয়ানায় যাবে সব কেনা? বলবে না তারিণী কাকা, ভারী ঝক্কি এটার ঝামেলা। গায়ের মহিম আর মেলায় দুদিন শেষ হলে খুঁজবে না পায়ের ছাপ কঙ্কালি তলার এই ঘাসে। গল্প ঢের শুনেছে সে, এবার মাকেই গল্প বলে। তাক লাগিয়েছে কবে দেখেছিল মেলার সার্কাসে ভীমের মতন বীর, ভীতু এক জড়সড় বাঘ। আর এক তাঁপুর নিচে সকলেই ম্যাজিক লণ্ঠন দেখেছিল, সে দেখেনি। তারিণী কাকার পরে রাগ, মার কাছে বলে ওর প্রাণে ঘুম নামলো যখন মাকে রেখে একা ও যে কঙ্কালি তলার অন্ধকার পার হলো হাতে নিয়ে চাঁদের হলুদ হারিকেন। আশ্চর্য দোকানি এক মাঝরাতে দোকান পসার খুলে ওর দুই হাতে সব খেলনা সাজিয়ে দিলেন। আরেকবার পড়ি। রোলা বার্থ, একটু পাণ্ডিত্য করি গাইয়ে। এই সিপিএম এর একটা লোক আছে না, ওই অনেক লোক আছে, একটা লোক আছে উকিল, ও একটা আমাকে একটা হোয়াটসঅ্যাপে দিয়ে লিখেছিল, ইউ আর জাস্ট সিঙ্গার, নাথিং মোর নাথিং লেস। টুবু টুবু টু মাকু ছানা চোদ্দ মাকু নুনকু পুনকু নুনকু পুনকু। উকিল মামলা ঠুকতে পারে? Rest assured, comrade, I wouldn't take a single lawyer. I won't even fight you. I'll just ignore you in the court of law. রোলা বার্থ একটা দারুণ ইন্টারেস্টিং তত্ত্ব খাড়া করেছেন। বলেছিলেন হাই প্রিস্ট অফ আর্ট আর লো প্রিস্ট অফ আর্ট। আমি তো ইংরেজিতে পড়েছি। লো প্রিস্ট অফ আর্টের লেখা কেমন? আপনি শুরু করি একটুখানিক্ষণের মধ্যে কিন্তু বুঝে যাবেন কোথায় যাচ্ছে। হাই প্রিস্ট অফ আর্ট, তার লেখা যদি পড়েন আপনি বুঝতে পারবেন না। হাই প্রিস্ট অফ আর্ট হলেন আমির খান। কোথায় যাচ্ছে বোঝা যাচ্ছে না। রবীন্দ্রনাথের কিছু কিছু গানের কথা সুর তাল লয়ের মতন। কদম কিশোর ঢেকেছে আজ বন পথের ধুলি, মৌমাছিরা খেয়া বনের পথ গিয়েছে ভুলি। কদম কিশোর ঢেকেছে আজ বনতলে, ওইখান থেকে সুরটা নিলেন এবং কথাগুলো নিলেন, কিছু বোঝার উপায় নেই, কিন্তু যেন পাকদণ্ডি বেয়ে চলেছে কোথায়। অরণ্যে আজ স্তব্ধ হাওয়া, আকাশ আজি বাতাস আজি শিশির ছাওয়ারে। আগে থেকে বোঝার উপায় নেই, কিন্তু এদিকে চলে আসবে লোকটা। কিন্তু অধিকাংশ আধুনিক গানের কথা যদি ভাবেন বোঝা যাচ্ছে।
হাই প্রিস্ট অফ আর্ট। সুধীন দত্ত আমার খুব প্রিয় কবি, কিন্তু মাঝে মাঝে মনে হয় ওকে আমি সত্যি সত্যি কি হাই প্রিস্ট অফ আর্ট বলবো? ধরা যাক আমরা যদি এইভাবে ভাবি, অলোক রঞ্জন বলছেন, আমি যত গ্রাম দেখি মনে হয় মায়ের শৈশব, আমি যত গ্রামে যত মুক্তক পাহাড় শ্রেণী দেখি মনে হয় প্রিয়ার শৈশব। দেখুন, আমরা যেমন বিস্তার করি, আপনি প্রথমে এগোলেন, আর একটা পর্দা নিলেন, পাহাড়ের হৃদয় যত নীলচে হলুদ ঝর্ণা দেখি মনে হয় দেশে গায়ে ছিল কিন্তু প্রতিটি মানুষ। ঝর্ণার ওপারে সেতুর নিচেই বাঁশের শাঁখুর অভিমান। যত দেখি মনে হয় নোয়াখালী শীর্ণ সেতু আর সে নাছোড় ভগবান। বোঝার উপায় নেই কোথা দিয়ে যাচ্ছে, এইখানে যাবে। কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে আমার ভীষণ প্রিয়, সঙ্গীতের ভীষণ কাছে তিনি, সুধীন দত্ত। আমি সুধীন দত্তর জন্য লড়ে যাব। সুধীন দত্তর মাটি আমি ছাড়ব না। একটি মাত্র রাখাল যাক, এ মাঠ একলা থাক নীরবে, আমি এ মাটি ছাড়ব না। সুধীন দত্তর মাটি আমি ছাড়ব না। কিন্তু প্রেয়সী আছে কি মনে সে প্রথম বাংময় রজনী, ফেনিল কি যেন, হ্যাঁ লুজ হয়ে গেল নাকি, ফেনিল মদিরা মত্ত হৃদয়ের উল্লাস। কম্পাউন্ড শব্দ দিচ্ছেন আমির খান, সারগাম করছেন, স্বরবিস্তার করছেন আলী আকবর খান। ছোট ছোট থেকে মিড থেকে কাজ করছেন, ঢুকছেন এই নোট থেকে ওই নোটে। বাঁশির বর্বর কান্না, বাঁশির বর্বর কান্না, মৃদঙ্গের আদিম উচ্ছ্বাস, অন্তরের অন্ধকারে অনঙ্গের লঘু পদধ্বনি। He knew how to do it. अगर फिरदौस बोर हुए जमीनस्त हमीनस्त हमीनस्त हमीनस्त, अगर फिरदौस बोर हुए जमीनस्त। পৃথিবীতে স্বর্গ যদি কোথাও থাকে তো এইখানে, এইখানে। পৃথিবীতে কাব্য যদি কোথাও থাকে তো এইখানে, এইখানে, এইখানে। কিন্তু চলেছে। আছে কি স্মরণে সখী উৎসবের উগ্র উন্মাদনা, করদ্বয় পরিপ্লুতি, চারিচক্ষে প্রগল্ভ বিস্ময়। মুশকিল 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 বেঁধে মারছে। বন্ধু, আপনি নিখিল বন্দ্যোপাধ্যায়ের কনসার্টে ঢুকে পড়েছিলেন। বাঁশির বর্বর কান্না, মৃদঙ্গের আদিম উচ্ছ্বাস, অন্তরের অন্ধকারে অনঙ্গের লঘু পদধ্বনি। আছে কি স্মরণে সখী উৎসবের উগ্র উন্মাদনা, করদ্বয় পরিপ্লুতি, চারিচক্ষে প্রগল্ভ বিস্ময়। শূন্য পথে দুটি যাত্রী, হঠাৎ লজ্জার পরাজয়। এরপর কারোর কবিতা লেখা উচিত নয়। সহসা লজ্জার পরাজয়, প্রতিজ্ঞার বহুলতা, আশ্লেষের যুগ্ম প্রবর্তনা। একবার ভাবুন তো,
আছে কি স্মরণে সুখী উৎসবের উগ্র উন্মাদনা, করদ্বয় পরিপ্লুতি, চারি চক্ষে প্রগল্ভ বিস্ময়, শূন্য পথে দুটি যাত্রী, সহসা লজ্জার পরাজয়, প্রতিজ্ঞার বহুলতা, আশ্লেষের যুগ্ম প্রবর্তনা। এইবার হাই প্রিস্ট না লো প্রিস্ট, প্রশ্নটা এইখানে। সে শুদ্ধ চৈতন্য হায়, বৃথা তর্কে আজই দিশাহারা, বন্ধা স্পর্শে পরিণত স্বপ্নপ্রসূ সে গাঢ় চুম্বন, ভ্রাম্যমান আলেয়ারে ভেবেছিল বুঝি ধ্রুবতারা, অকুল পাথারে তাই মগ্ন তরি আমার যৌবন। থামুন, হল্ট, হল্ট, থামলেন না। মরে না দুরাশা তবু, মনে হয় এ নিঃস্ব জগতে এতখানি অপচয় ঘটাবে না বিধি কোনো মতে সর্বনাশ। অকুল পাথারে তাই মগ্ন তরি আমার যৌবন, ওইখানেই শেষ। প্লিজ আর এগোবেন না, এক পাও এগোবেন না, প্লিজ প্লিজ প্লিজ। রবীন্দ্রনাথ যে ভুলগুলো করেছেন আপনি করবেন না। দেখি তুমি নত শিরে বুনিছ পশম, সৃষ্টির অমোঘ শান্তি সমর্থন করি। চেপে যান স্যার, প্লিজ প্লিজ স্যার, প্লিজ ফর ইউর নোবেল প্রাইজের সেক, চেপে যান। গেলেন না, বসি মোর পাশে। এই বসি মোর পাশেটা সবার। দেখি তুমি নত শিরে বুনিছ পশম, সৃষ্টির অমোঘ শান্তি সমর্থন করি। হে ভগবান, এইটাই। কিন্তু বসি মোর পাশে হয়ে গেল। তেমনি সুধীন দত্ত কোথা থেকে এলো, মানে এটা হলো সেই হল গিলক্রিস্ট, ওয়েস্ট ইন্ডিজের বোলার, আমাদের কৈশোরের। 40 পা এসে বল করতেন, 40 পা। রে লিন্ডভল, রিচি বেনোর টিমে এসেছিলেন কলকাতায় খেলতে, খেলা দেখতে গিয়েছিলাম। 40 পা এসে বল করছেন, পঙ্কজ রায় ব্যাট করছেন, উইকেট ছেড়ে পালিয়ে গেলেন। 3টে উইকেট মনে গেল 18টা উইকেট হয়ে গেল ভেঙে। উপায় নেই। আমি হলে, তবু তো পঙ্কজ রায় খানিকক্ষণ দাঁড়িয়েছেন, আমি হলে অনেক আগেই পালিয়ে যেতাম। সেই চার্লি চ্যাপলিন আরেকজনের বক্সিংয়ের মতো, ইউটিউবে আছে। তা অত পা এসে ওই প্রচণ্ড ডেলিভারির মুহূর্তে যদি হঠাৎ উনি ফিক করে হেসে দিতেন, বা বলটা টুক করে এই হাত থেকে বেরিয়ে ওইখানে চলে গেল, কেমন হতো? এও সেরকম। রবীন্দ্রনাথের ওই বসি মোর পাশে হলো 40 পা এলো, এসে ক্যাঁক করে বলটা এখান থেকে বেরিয়ে ওইখানে চলে গেল। ব্যাটসম্যান দাঁড়িয়ে ভাবছেন, যা শালা কি করব। দর্শকরা এত অবাক যে আওয়াজ দিতেও ভুলে গেছেন। এবং আমি বলতে বাধ্য হচ্ছি যে আমার প্রিয়তম কবি সুধীন্দ্রনাথ দত্ত। যেমন হিমাংশু দত্তর চেয়ে বেশি কাউকে ভালোবাসিনি, তিনি সুধীন দত্তর চেয়ে বেশি কাউকে ভালোবাসি না, কাউকে না। শতফাল্গুন তোমার অভাবে বিফল হয়েছে অপরিচিতা, মায়েরই, মা কালীর দিব্যি বলছে, মা শেতলার দিব্যি মায়েরই। এইটাই এইটাই, আর কিছু দরকার নেই। শতফাল্গুন তোমার অভাবে বিফল হয়েছে অপরিচিতা। তেমনি কিন্তু স্যার ওই যে সে শুদ্ধ চৈতন্য হায়, বৃথা তর্কে আছি দিশাহারা, বন্ধা স্পর্শে পরিণত স্বপ্নপ্রসূ সে গাঢ় চুম্বন। নিখিল বাজাচ্ছে নট ভৈরব। ভ্রাম্যমান আলেয়ারে ভেবেছিল বুঝি ধ্রুবতারা, অকুল পাথারে তাই মগ্ন তরিয়া আমার যৌবন। ধর্মগ্রন্থ এটা। কিন্তু এইখানে শেষ হলো না।
এই হলো কেস। মরে না দুরাশা, তবু মনে হয় এ নিঃস্ব জগতে এতখানি অপচয় ঘটাবে না বিধি কোনো মতে। আসুন আমরা একবার অলোক রঞ্জনের কাছে যাই। একজন মৌলবী আমাকে এ যেন গুলমোর ডাল আর আমি একটা বউল, তার বেশি নই। আমাকে বলো না তুমি, বলো না রসুল, আমি ফুটে উঠি, আমি পথের ধুলোয় পড়ে রই। আল্লাহ বুড়ো আল্লাহ, এই গুলমোরের গাছ গুল্ম বোধহয়, চোখে দেখছি না, তার খুব উঁচু ডাল মোহাম্মদ পয়গম্বর। দুজন দাঁড়িয়ে দেখি চাঁদ আর সূর্য দুই তাজ তাদের মাথায়, কিন্তু আমাকেই নিয়ে যায় ঝড়। খোদার ইমান আমি কখনো রাখিনি, হিসাব দিতে যে হবে আমায় অথর্ব করে দেবে বলে যেন একজোট পাপের ডাইনি। একা একা দিনে আমি 3 বার নামাজ পড়ব। দিনে 3 বার। আমি একবার 2 হাত তুলে তাকে বুকে নেব, আমি তারপর হয়ে যাব শিশু। তার বুকে যাব বলে একেবারে হয়ে যাব নিচু। আমি যার একটি বউল, সেই একটি বউলে তার বুকে ভরে দেব। আমায় কি ভাবো আল্লাহ? আমি হাসি মুখে হঠাৎ কবরে চলে যাব। মাই গড। একমাত্র মনে পড়ে আল মাহমুদের কথা। এই যে টার্ন করছেন, কোথায় সুইং করবে বলটা কিছুদিন বোঝাতে পায়নি। হাই প্রিস্ট অফ লিটারেচার অলোক রঞ্জন দাশগুপ্ত, আগে থেকে বুঝবেন না। যাদের আরেকটু আগের থেকে যদি পড়ি, খোদার ইমান আমি কখনো রাখিনি, হিসাব দিতে যে হবে আমায় অথর্ব করে দেবে বলে যেন একজোট পাপের ডাইনি। একা একা দিনে আমি 3 বার নামাজ পড়ব। দিনে 3 বার। আমি একবার 2 হাত তুলে তাকে বুকে নেব, আমি তারপর হয়ে যাব শিশু। তার বুকে যাব বলে একেবারে হয়ে যাব নিচু। আমি যার একটি বউল, সেই একটি বউলে তার বুকে ভরে দেব। আমায় কি ভাবো আল্লাহ? আমি হাসি মুখে হঠাৎ কবরে চলে যাব। স্যার, আপনাকে বলছি স্যার, স্যার আপনি কি ভাগ্যবান, আপনাকে স্যার আমার ওপর বা কারোর ওপর কিছু বলতে হবে না লাইভ। তাহলে আমি যা যা পড়তে বাধ্য হচ্ছি সেটা আপনিও পড়তেন। সুরঞ্জনা যেও না ও যুবকের সাথে, অলোক রঞ্জন আর থেকো না এই সময়ের সাথে, আমার সাথে থাকো। উনি যখন যান, একটা বড় কবি যখন হাঁটে, বোঝা যায় না কিভাবে যাচ্ছে। সুধীন দত্ত জানান দিয়ে হাঁটেন, রবীন্দ্রনাথ রায়, অলোক রঞ্জন না। বড় জায়গা থেকে ছোট জায়গা, এই ছোট করছেন, কন্ট্রাক্ট করছেন। নক্ষত্র তার জ্বালানি ফুরিয়ে এলে সে তো শেষ। রেড জায়ান্ট বিশাল, এবার সে কোল্যাপস করছে, কোল্যাপস করছে, হোয়াইট ডোয়ার্ফ হয়ে যাবে। তারপর একটা ছোট্ট বিন্দু, যার ভর অসম্ভব বেশি,
এবারে সেও থাকবে না, তখন তৈরি হবে কৃষ্ণ গহ্বর। এই যে কোলাপস করতে করতে ছোট হয়ে যাওয়া, সিম্পল প্রায় গদ্যের মতো লাইন নিয়ে যাচ্ছেন অলোকরঞ্জন। চৌরঙ্গীর ফুটপাতে আমার শতাব্দীর কামধেনু ঢেলে দিচ্ছে কালো দুধ সীসা রঙা। যে খাবে তার মৃত্যু হবে, যে খাবে না তার মূর্খতা ভালোবাসি না। The collapse has taken place. উনি কিভাবে আসছেন দেখুন, একটা বড় জায়গা থেকে সাট করে নামবেন। চৌরঙ্গীর ফুটপাতে আমার শতাব্দীর কামধেনু ঢেলে দিচ্ছে কালো দুধ সীসা রঙা। যে খাবে তার মৃত্যু হবে, যে খাবে না তার মূর্খতা ভালোবাসি না। কোথাও একটা সব কিছু ক্লান্তি এনে দেয়। যেমন ভাঙা হাঁড়ি, কোনো কুঁজো জল নেই। এপাশে দাঁড়িয়ে ঘুম ঘুম যা ছাতুওলা ঘরে যাবে। বেলা ভাঙে ভাঙে দর্শক বটের জটে প্রতিচ্ছায়া কালো জলে রাত, প্রতিচ্ছায়া কালো জলে রাঙে। যেখানে নতুন কেনা নীল চুড়ি অভিমান নিয়ে ফেলেছে সাঁওতালি নিয়ে। সে কথা বোঝে না সূর্য, সেও ঘরে যাবে। জয় গোস্বামী আমায় বলেছেন, জানেন তো সুমন, কবিতায় সব সম্ভব। সে কথা বোঝে না সূর্য, সেও ঘরে যাবে। অতি দ্রুত এক ঝাঁক পায়রার আওয়াজ বিমর্ষ বাতাসে ভাসে, প্রতিধ্বনি আসে, এলো কেউ, কে ছড়ালো মায়া কান্না। ছাতুওলা ভাবে মিছে আজ এতখানি মেহনত, 2 দিন 2 অন্ধকার ঘুরে এসে কি গেল সে, কি পেল সে। 2 দিন 2 অন্ধকার ঘুরে এসে কি পেল সে। দেশে বউ এই সন্ধ্যা মেলা, সেও কি প্রত্যাশা করো। সবকটি ঝড়ের ঝামেলা পার হয়ে পাবে নাকি 6 টাকার বাজুবন্ধ তার। আমার কিন্তু হারিয়ে গেছে সব। আপনারা যদি পড়েন আমার ধারণা আপনাদেরও হারিয়ে যাবে। যেতে গিয়ে ক্লান্তি আরও, গরু দুটি অবাধ্য বেহায়া, বড় অসহায় নিজে। এখনো অনেক পথ ঠেলে বোঝা টেনে নিতে হবে। শাল জাম মশিরিথের ছায়া, বিস্তৃত ছলনা হয়ে একজোট কেন এ বিকেলে। দীর্ঘ কেন মেঠো পথ, এবারও কি নেশার দোকানে কথা বলে স্বল্প পুঁজি দুঃখ ভোলা লুব্ধ ক্রেতা দল ফিরে যাবে। ঘরে গিয়ে আজও নাকি বাজাবে মাদল। এক পথে ছাতুওলা, সেও খোঁজে সময়ের মানে। স্যার, আমি কিন্তু আর মানে বুঝছি না। আমি অলোকদা বলি না, স্যার বলি। এবং এইখানেই হয়তো কবিতা দাঁড়িয়ে। সঙ্গীত সঙ্গীতের কি মানে? গান নয়, সঙ্গীত। মোৎসার্টের এই রচনার কি মানে? কি মানে? কোন নবাব বাদশাহ, কোন ভূস্বামী কমিশন করেছিল, এই কাল সন্ধ্যাবেলা এখানে নাচ হবে, তৈরি করে এনো। উনি তৈরি করেছিলেন।
ভাবুন নাচছে, বাজনা বাজছে, কজন আছে কজন আছে যারা এই নোটটার জন্য মরে যেতে রাজি আছে? কজন আছে এই একটা পর্দা? জয় গোস্বামী একবার আমায় বলেছিলেন দ্য কিলার নোট। এই নোটটা এই নোটটা যারা সেদিন নাচছিলেন, যারা প্রথম এর মহরত করলেন, তারা কি ভাবছিলেন? কি ভাবে জানি না। আমার মনে আছে যে দেশে স্যার ওই আসিলাম কথাটা তৈরি করেছিলেন, সেই দেশে একটা পার্টিতে একবার, ডটমুন্ড শহরে একটা পার্টিতে, নতুন বছরের পার্টিতে নাচছি আমি। আমার সঙ্গে কোনো সঙ্গিনী ছিলেন না, আমি এক ভদ্রমহিলার সঙ্গে নাচছি, জার্মান। নাচছি দুজনে, আমি খুব ভালো নাচতে যাই না, নাচছি দুজনে, ঘনিষ্ঠ হচ্ছি, মিউজিকটাও সেরকম হচ্ছে, আস্তে আস্তে ঘনিষ্ঠ হচ্ছে, মানুষ ঘনিষ্ঠ হচ্ছে। একটা জায়গায় গিয়ে আমি দেখলাম যে আমি তার নিঃশ্বাসের গন্ধ পাচ্ছি, তিনিও কি পাচ্ছেন। আমার বয়স তখন 26-27, বেশি না, 27 না। তিনি আমার চেয়ে একটু বড়। হঠাৎ তিনি আমার কানের কাছে মুখ এনে বললেন, "Der Schweinehund guckt", এই কুত্তাটা দেখছি। মুসলমান স্বামী, আমার কি তখন ইচ্ছে করছিল না? নিশ্চয়ই করছিল, পুরুষ হয়ে জন্মেছি কেন? কিন্তু ওই যে ব্যাকগ্রাউন্ডে কি সুন্দর মিউজিক হচ্ছিল, মুহূর্তে কোথায় হাওয়া, Der Schweinehund guckt, সালা হারামিটা দেখছি। ঠিক তেমনি তাহলে মোৎসার্টের এই পিসগুলো, তখন কি এরকম হয়েছিল? কেউ কি বলেছিল das Arschloch guckt, the asshole is watching, হারামিটা দেখছি? তাহলে কবিতা, যেতে গিয়ে ক্লান্তি আরো, গরু দুটি অবাধ্য বেহায়া, বড় অসহায় নিজে, এখনো অনেক পথ ঠেলে বোঝা টেনে নিতে হবে, শালজাম শিরিষের ছায়া বিস্তৃত ছলনা হয়ে একজোট কেন এই বিকেলে? আমি কি আছি স্যার? আমি অলরেডি কিন্তু কোথায় একটা হারিয়ে গেছি। কজন পাঠক সজ্ঞানে থাকবেন এখন? কজন পাঠক ওয়াচফুল থাকবেন, সেন দৃষ্টিতে তাকিয়ে থাকবেন এবং সেন মগজ দিয়ে?
দীর্ঘ কেন মেঠো পথ, এবারও কি নেশার দোকানে কথা বলে স্বল্প পুঁজি দুঃখ ভোলা লুব্ধ ক্রেতাদল, স্বল্প পুঁজি দুঃখ ভোলা লুব্ধ ক্রেতাদল ফিরে যাবে? ঘরে গিয়ে আজও নাকি বাজাবে মাদল? এক পথে ছাতুওলা, সেও খোঁজে সময়ের মানে। স্যার, আমিও খুঁজছি। আমিও স্যার খুঁজছি মানেগুলো, ভালো বুঝতে পারছি না স্যার। আমার বাড়ির জন্য জমিটা কোথায় কেনা হবে? টালিগঞ্জ থেকে দূর দক্ষিণ কলকাতা ঘুরে শেষে বালিগঞ্জ স্টেশনের কাছে 3 কাঠা জমি পাওয়া গেল। মধ্যে একটা গাছ, সেটা স্বভাবত আমার শরিকি, বুঝতে দরকার হয়নি আদালত পর্যন্ত যাবার। বাড়িটা তুলতে গিয়ে আমার সর্বস্ব বিকিয়েছে, সিমেন্টের দাম আজ ভুক্তভোগী মাত্রেই জানেন। গৃহপ্রবেশের দিন মঙ্গল কলসে কল্যাণের সুবিনয়ী উচ্চারণ অর্ধশায়ী আমের পাতায়। ঢুকতে গিয়েছি ঘরে, ঢুকতে গেছি যেই এমন সময় দেখি 80 বছরের বৃদ্ধ এক, উঁচু কপালের নিচে পাথরের মতো শক্ত মুখ, দীর্ঘ দেহ, অযাচিত দাঁড়ালেন প্রাঙ্গণ বেদিতে। অনাহুত ডাহুকের মতো তীক্ষ্ণ কর্কশ গলায় বলে উঠলেন, ওরে এখানে কে? কার এত সাহস? জানিস এ কার মাটি? এ তো ওদের জমি হতে পারে, জানিস এ কার মাটি? ওই গাছটা ঠিক নিচে ওরা বসেছিল, আমি বসিয়েছিলাম। এই মাটি ওদের শিশুর, কিন্তু সেই শিশু ফোটেনি কখনো, কেননা তারা দুজন পর পর ভেসে চলে গেছে। জীবনে একবার আমি অসবর্ণ বিবাহ দিয়েছি, আমার পাপের আমি প্রতিশোধ নিয়েছি একবার। এবার মৃত্যুর আগে তোমাদের পাপের বিষ দাঁত ভেঙে ফেলে দিয়ে আমি নরকে যেতেও রাজি আছি। সরাও সরাও এই পাতার ভরণ, ভিত্তি ভাঙো, তারপর বেরিয়ে যাও, যাও। আমি না কবিতাটা আর একবার পড়ছি স্যার, আরেকবার পড়ছি স্যার কবিতাটা। আমার বাড়ির জন্য জমিটা কোথায় কেনা হবে? টালিগঞ্জ থেকে দূর দক্ষিণ কলকাতা ঘুরে শেষে বালিগঞ্জ স্টেশনের কাছে 3 কাঠা জমি পাওয়া গেল। মধ্যে একটা গাছ, সেটা স্বভাবত আমার শরিকি, বুঝতে দরকার হয়নি আদালত পর্যন্ত যাবার। বাড়িটা তুলতে গিয়ে আমার সর্বস্ব বিকিয়েছে, সিমেন্টের দাম আজ ভুক্তভোগী মাত্রেই জানেন। গৃহপ্রবেশের দিন মঙ্গল কলসে কল্যাণের সুবিনয়ী উচ্চারণ অর্ধশায়ী আমের পাতায়। ঢুকতে গিয়েছি ঘরে, ঢুকতে গেছি যেই এমন সময় দেখি 80 বছরের বৃদ্ধ এক, উঁচু কপালের নিচে পাথরের মতো শক্ত মুখ, দীর্ঘ দেহ, অযাচিত দাঁড়ালেন প্রাঙ্গণ বেদিতে। অনাহুত ডাহুকের মতো তীক্ষ্ণ কর্কশ গলায় বলে উঠলেন, ওরে এখানে কে? কার এত সাহস? জানিস এ কার মাটি? এ তোদের জমি হতে পারে, জানিস এ কার মাটি? ওই গাছটা ঠিক নিচে ওরা বসেছিল, আমি বসিয়েছিলাম। এই মাটি ওদের শিশুর, কিন্তু সেই শিশু ফোটেনি কখনো, কেননা তারা দুজন পর পর ভেসে চলে গেছে। জীবনে একবার আমি অসবর্ণ বিবাহ দিয়েছি, আমার পাপের আমি প্রতিশোধ নিয়েছি একবার। এবার মৃত্যুর আগে তোমাদের পাপের বিষ দাঁত ভেঙে ফেলে দিয়ে আমি নরকে যেতেও রাজি আছি। সরাও সরাও ওই পাতার ভরণ, ভিত্তি ভাঙো, তারপর বেরিয়ে যাও, বেরিয়ে যাও। স্যার আমাদের এখানে স্যার, স্যার আপনি যখন কলকাতায় আসেন দেখেন, আমি শুনছি কারা সব আপনার সাথে দেখা করতে যায়, আমি একবারও যাইনি স্যার। আমার খুব ইচ্ছে করেছে বাংলা খেয়াল আপনাকে শোনাবো, কিন্তু স্যার যাইনি, কারণ আপনার আশেপাশে ভিড় হয়ে থাকবে। আপনাকে স্যার একা পাবো কখন? সেই ছাত্র জীবনে যেমন মাঝে মাঝে পেতাম। আপনি কি রোগাই না ছিলেন,
পরে আপনি কিন্তু একটু গায়ে গতরে হয়েছেন স্যার, ভালো হয়েছে। আপনি ভীষণ রোগা ছিলেন, একটু ঝড় হলে মনে হতো এই যা অলোক রঞ্জন উড়ে যাবেন না তো, এত রোগা। কিন্তু আপনি সেই হেঁটে যাচ্ছেন, আর আপনার পেছনে পেছনে গিয়ে দেখে বলি ধরে ফেলেছি, যাচ্ছ কোথায় আপনি জিজ্ঞেস করছেন। আমি বলছি স্যার আপনি কোন দিকে? আমি এদিকে। আমি বললাম স্যার আমি এদিকে। বুঝেছি, চল। সেই যে একা পেতাম আপনাকে, সেই যে স্যার একবার আপনি আমাদের লাইব্রেরির ওইখানটায় আপনি টি.এস. এলিয়টের লাভ সং অফ জে অ্যালফ্রেড প্লুফক বলছিলেন, let us go then you and I when the evening is spread out against the sky like a patient with her eyes upon a table. Let us go through certain half-deserted streets. মনে আছে স্যার আপনাকে বলেছিলাম সমর সেনের কাছে, আপনি খুব হাসছিলেন, ঠিক? স্যার মনে আছে কলকাতা টিভিতে আপনি যখন এলেন, আমি ওখানে চাকরি করতাম, জয়ও ছিলেন, আমরা দুজনেই চাকরি করতাম স্যার। ব্রাত্য ছিল, ব্রাত্য এখন মন্ত্রী হয়েছে স্যার। আমি স্যার কিছুই হয়ে উঠতে পারলাম না, না মন্ত্রী, না শান্ত্রী, না সেপাই, কিছুই হলাম না। আপনি স্যার সুভাষ মুখোপাধ্যায়ের উপর আপনি বলছিলেন, কিভাবে তাকাচ্ছিলেন আপনি আমার দিকে যখন বলছিলেন কমরেড আজ নবযুগ আনবে না। যেভাবে আপনি এটা বলেছিলেন আমি কোনদিন কাউকে বলতে শুনিনি। অনেক আচ্ছা আচ্ছা কমিউনিস্ট হয়ে গেছি স্যার, মানেই তো কমিউনিস্ট। কমরেড আজ নবযুগ আনবে না, আপনি বলছিলেন, তারপর কিছু বলছেন, চুপ করে গিয়েছিলেন, কয়েকবার বললেন কমরেড আজ নবযুগ আনবে না। আপনি কত রকম ভাবে বললেন স্যার, মনে আছে? একবার আপনি জাস্ট এইভাবে বললেন, কমরেড আজ নবযুগ আনবে না। কুয়াশা কঠিন বাসর যে সম্মুখে, লাল উল্কিতে পরস্পরকে চেনা, কবি অলোক রঞ্জন দাশগুপ্ত। স্যার কলকাতায় এলো স্যার, প্লিজ লাইভ করবেন না। একজন স্যার আমায় লিখছেন, নাগরিক কবিয়াল মন্ত্রী হওয়ার দরকার কি? নাগরিক কবিয়াল উনি কী করে জানলেন? ও আমি লিখেছিলাম। স্যার কবিয়াল কথাটা কিন্তু আপনার কাছ থেকে শেখা। আপনি পূর্ব জার্মানির কমিউনিস্ট পার্টি, মানে কমিউনিস্ট সরকার কর্তৃক বিতাড়িত সংরাইটার এবং গায়ক এবং গিটার, অসামান্য গিটার প্লেয়ার ভলফ বিয়ারম্যানকে কবিয়াল বলেছিলেন। ওই কবিয়াল কথাটা ওইখান থেকে নিয়ে নিচ্ছে স্যার, টুকি করেছি। ও শিমুল বোন দাও না একটু মন, যা বলছি তাতে দাও না একটু মন। মন্ত্রী হবার দরকার কি? না মন্ত্রী হলে ক্ষতিটা কি? হ্যাঁ স্যার দেখুন কী সব বলছে। স্যার চট করে আসবেন নাকি এদিকে, নাকি অন্য কোথাও, নাকি রিক্সায় গিয়ে আবার? রিক্সাটা স্যার এখন ঝাড়খণ্ডে নাকি?
স্যার আপনি বলছিলেন লাল উল্কিতে পরস্পরকে চেনা। যখন আপনার ছাত্র ছিলাম কোনোদিন আপনাকে এইভাবে এই কবিতাটা বলতে শুনিনি। আমি কোনো কবিতাই আপনাকে বলতে শুনিনি কমরেড আজ নবযুগ আনবে না। স্যার এগুলো স্যার যারা বলতো তারা স্যার রাম হয়ে গেছে। তারা এখন হিন্দুত্বের দিকে চলে গেছে স্যার। সবাই না তাই বলে। একটি মাত্র রাখাল যাকে এ মাটি ছাড়ব না, এটা বলার লোক এখনো আছে, আছে বই কি। কিন্তু স্যার আপনি সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে বলছিলেন, কিভাবে তার সাথে দেখা করতে যেতেন। একদিন স্যার একটু থাকবে না, আর কেউ নেই স্যার যার কাছে গিয়ে না একটু দাবি করতে পারি একটু বসবো। আর কোনো মুরব্বী নেই স্যার আমার। আপনাকে একমাত্র বিশ্বাস করি স্যার, আর কাউকে বিশ্বাস করি না। তার অনেক সাহিত্যিক কবি আছে, আগেও ছিল, বিশ্বাস করি না। যখন মুহূর্ত এসেছিল আপনি দাঁড়িয়েছিলেন গণসংগ্রামের পাশে, অন্যরা দাঁড়ায়নি। আপনি আর জয় আপনারা দাঁড়িয়েছিলেন। যারা দাঁড়ায়নি তারা পরে শিরোপা পেয়েছে স্যার। যখন আপনার ছাত্র ছিলাম স্যার আপনার কবিতা পড়িনি। যবে ঘাটে ছিল নে তারে দেখি নাই চেয়ে, দূর হতে শুনি স্রোতে তরণী বাবা। পাশে যবে ছিল কাছে জল হলো না যাওয়া। স্যার যদি একবার আমরা সময়ের ঘড়িটাকে পেছন দিকে নিয়ে যেতে পারতাম, স্যার একবার যদি আপনাকে আমি বাংলা খেয়াল শোনাতে পারতাম, আর আপনি যদি এমনি হঠাৎ বলে ফেলতেন আমাকে কি লিখছেন, বলবেন না স্যার প্লিজ, আমি ফাঁস করে দেব। ভাস্কর বলে একটা নাম আছে না, খুব পপুলার, আমি হলাম ভাস্কর। বাঙালিকে বিশ্বাস করা মুশকিল স্যার, ভাস্কর। সারাদিন আমি এক দুর্বিষহ রহস্যের পাশে দাঁড়িয়ে রয়েছি একা। যে আমাকে দূরের প্রবাসী নির্বাসন দিয়ে সুখী, দীপ্ত সেই রহস্যময়ীর চেয়ে বুঝি এ রহস্য আরো গাঢ় অতল গভীর। এবার আমাকে তাই কিছুতেই মুক্তি দেবে না সে। আমি তার নদী আর সে আমার নম্র নদী তীর। এর নাম হলো রঞ্জন। না স্যার, আপনার স্যার এখানকার বিপ্লবীরা পছন্দ করে না স্যার, করবেও না। তাদের মনে কোথাও কোনো সৌন্দর্য নেই স্যার, কোথাও কোনো রস নেই। কোনোদিন তাদের মন কেঁপে উঠবে না স্যার। নীল দিগন্তে মোর বেদন খানি লাগলো, অনেক কালের মনের কথা জাগলো। অথচ স্যার দেখুন, যারা বিপ্লবী তাদেরই তো এই নরম জায়গাটা থাবার কথা। রুডি ডুচকে, যেমন ছাত্র নেতা যার মাথায় পুলিশ গুলি চালিয়েছিল, নতুন করে তাকে কথা বলতে শিখতে হয়েছিল। এইখানে লেগেছিল গুলিটা, সব ভুলে গিয়েছিলেন তিনি। রুডে ডুচকে মারা যাবার পর ফাইনালি যখন মারা গেলেন, ভোল্ফ বিয়ারমান, আপনার কবিয়াল ভোল্ফ বিয়ারমান লিখেছিলেন, sanft war sanft wie alle echte Revolutionäre.
নরম ছিলেন তিনি, নরম, সব সাচ্চা বিপ্লবীর মতো। আমরা স্যার বিশ্বাস করি না। এব্রাহাম লিঙ্কন তার ছেলের শিক্ষককে চিঠিতে লিখছেন, আমার ছেলেকে আপনি শেখাবেন, কান্না পেলে সে যেন সব দিব্যি কেঁদে ফেলে, কেঁদে নেয়, কাঁদে। আমরা স্যার চট করে কাঁদি না। আমি তার নদী আর সে আমার নম্র নদী তীর। স্যার নম্রটা কি করে মাথায় এলো? নম্র সে, নিষ্ঠুর তবু আমাকে সর্বদা ঘিরে রাখে। আমি যদি যেতে চাই দূরতম সাগরের ডাকে, আমার অনন্ত গতি সীমান্তে সিঁদুর করে করে আঁকে। হে ভগবান! আমি যদি যেতে চাই দূরতম সাগরের ডাকে, আমার অনন্ত গতি সীমান্তে সিঁদুর করে আঁকে। ওখানে আশ্চর্য এক দরদি নদীর বুকের দর্পণে দোলে পুরাতন দ্বাদশ মন্দির, আমারও হৃদয় এক নদী। আমার জীবন তবে এখনো হলো না কেন মন্দিরের মতো মহাবোধি। মন্দিরের পাশে এক মাঠ, দিগ্বলয় হতে আরো আরো দীর্ঘ মনে হয় যাকে। হাট বসেছিল কাল, আজ তার বিষণ্ণ বিরাট শূন্য বুকে ঘুরে মরে একা একটি মা হারা বাছুর। সমস্ত দুপুর খুঁজেছে সে মাকে, তারপর শুয়ে আছে বটের ছায়ায়, মৌন, রৌদ্র ভারাতুর। স্যার আপনি এখন কি করছেন? শুনলাম স্যার। কবি অলোক রঞ্জন, কমরেড, আজ নবযুগ আনবে না, কুয়াশা কঠিন বাসর যে সম্মুখে। লাল উল্কিতে পরস্পরকে চেনা, সংসদীয় লাল নয় স্যার, অন্য একটা লাল। যে লাল টুকটুকে দিনটা সুভাষ মুখোপাধ্যায় আনতে চাইছিলেন, লাল টুকটুকে দিন, লাল উল্কিতে পরস্পরকে চেনা, দলে টানো হতবুদ্ধি ত্রিশঙ্কুকে। পূর্ণিমা চাঁদ দেয় বুঝি হাতছানি, সব কেবল বুর্জোয়াদের মায়া। আমরা তো নই প্রজাপতি সন্ধানী, অন্তত আজ মাড়াই না তার ছায়া। দেখুন স্যার, এখান থেকে কি সহজে আপনি যার ভক্ত, আমিও যার পূজারী, সেখানে চলে যেতে, অন্তত আজ মাড়াই না তার ছায়া, অতএব কারো পথ চেয়ে লাভ নেই, অমোঘ নিধন শ্রেয় তো সধর্মেই, বিরূপ বিশ্বে মানুষ নিয়ত একাকী। অনুমানে শুরু, সমাধা অনিশ্চয়, জীবন পীড়িত প্রত্যয় প্রত্যয়ে, তথাচ পাব না আমি আপনার দেখা কি। ভালো থাকবেন স্যার, আমার প্রণাম নেবেন, আমার প্রণাম। চললাম বন্ধুরা, ভালো থাকুন সকলে।